যে শাসন করে সেই তো বেশি ভালোবাসে উপমা। ভালোবাসি কথাটা কি মুখে বলতে হয় বারবার? ভালোবাসি না বললেও তোমাকে আমি ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার সূচনায় ছিলে, আর শেষ নিঃশ্বাসেও তুমিই থাকবে। আমি তোমাকে ভালোবাসি উপমা, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। আমি চাই তুমি কেবল আমার থাকো, তোমার ভাবনা, ভালোবাসা সবটাই হোক আমাকে ঘিরে। তাই তো এত আগলে রাখি তোমায়। শান্ত হলো কাসফিয়া, তাকালো ইয়াসের মুখ পানে, মনে মনে নিজের উপরই রাগ হলো ওর। বারবার না বুঝেই কেন ভুল ভাবে ইয়াসকে। ইয়াস শক্ত করে জড়িয়ে ধরলো কাসফিয়াকে। কাসফিয়াও নিজের মাথা রাখলো ইয়াসের বুকে। ভুল বুঝাবুঝি মিটে গেল দুজনের। কিছু সময় না যেতেই হইচই শুরু হয়েছে নিচে। কানে এলো ইয়াস কাসফিয়া দুজনেরই। কাসফিয়াকে রুমে বসতে বলে ইয়াস নিচে নামলো কি হয়েছে জানবে বলে। উজ্জ্বলের মুখে সবটা শুনে বুঝলো বাড়ির আশেপাশে ঈশানকে দেখেছে সিমি সহ অন্যরাও। রাগ হলো ইয়াসের ফর্সা চেহারাটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল ইয়াস। পিছু পিছু গেল উজ্জ্বল। কাসফিয়াদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। হয়তো আরো কিছুদিন এখানে থাকবে, তারপর আবার লন্ডন ব্যাক করবে ওরা। আজকে কাসফিয়া সকাল থেকেই রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছে সকল কাজে। আফিয়া মাত্রই এসেছে রান্নাঘরে। কাসফিয়াকে এত কাজ করতে দেখে বারবার বলছে ওকে রুমে যেতে, কিন্তু কাসফিয়া শুনলো না ওর কথা। আফিয়া এগিয়ে গেল কাসফিয়ার হাতে থাকা খুন্তিটা কেড়ে নিয়ে বলল, তোমাকে এসব করতে হবে না কাশফিয়া, তুমি আমার ভাইয়ের একমাত্র আদরের বউ। এসব করছো জানলে সে আমাদের গর্দান নেবে। তুমি বরং আমাকে ফুপির ডাক শোনানোর দায়িত্বটা পালন করো। শেষের কথাটায় কিছুটা লজ্জা পেল কাসফিয়া। সুফিয়া বেগমও মুস্কি হাসলেন মেয়ে বৌমার কথা শুনে। কাসফিয়ার চোখ গেল দরজার দিকে। মমি এসে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। কাসফিয়ার কেমন মায়া হলো ওকে দেখে। কাছে গিয়ে কোলে নিল মমিকে। আফিয়া আর সুফিয়া বেগমের কথা মেনে যেতে শুরু করলো নিজের রুমের দিকে। রুহির রুমের পাশ দিয়ে যাচ্ছিল কাসফিয়া। দরজাটা খোলা দেখে চোখ গেল নিস্তেজ রুমটার দিকে। পা জোড়া থেমে গেল ওর। দরজার লাগানো পর্দাটা সরাতেই দেওয়ালে টাঙানো রুহির ছবিটায় চোখ আটকে গেল ওর। আস্তে আস্তে হেঁটে গিয়ে দাঁড়ালো ছবিটার সামনে। রুহির শ্যামলা মুখে মন ভোলানো সেই হাসিটা আবারও দেখলো কাসফিয়া। নিঃসন্দেহে ওকে নাম দেওয়া যায় মায়াবতী। এই অতি সুন্দর মেয়েটাকে ইয়াস এত অবজ্ঞা করলো ওর জন্য। মাঝে মধ্যে এগুলো ভাবলে মনে হয় রুহি সত্যি বলতো কাসফিয়া ভাগ্যবতী। দেওয়ালে টাঙানো রুহির ছবিটায় হাত দিয়ে ছুঁয়ে দেখলো কাসফিয়া। ও নেই ভাবলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেদিন যদি কোনোভাবে রুহির জায়গায় কাসফিয়া গিয়ে দাঁড়াতো, কোনোভাবে যদি বেঁচে যেত রুহি, হয়তো মেয়েটার অপূর্ণ ইচ্ছাগুলো কিছুটা হলেও সত্যি হতো। সিমির ডাকে ধ্যান ভাঙলো কাসফিয়ার। নিজেকে স্বাভাবিক করে বেরুলো রুহির রুম থেকে। যাওয়ার আগে পুরো রুমটাকে চোখ বুলিয়ে গেল সে। ঈশানকে পাগলের মতো খুঁজে যাচ্ছে ইয়াস। ওর নামটা মাথায় এলেই রাগে রক্তবর্ণ ধারণ করছে ওর চোখ দুটো। ঈশানকে নিজ হাতে মারতে না পারলে শান্তি পাবে না সে। এগুলো ভাবতে ভাবতে পারিবারিক কবরস্থানের দিকে যাচ্ছিল ইয়াস। আজকে একবার ঘুমন্ত পরীকে দেখে আসবে সে। রোহির কবরের সামনে আসতেই থমকে দাঁড়ালো ইয়াস। ওর উপস্থিতি টের পেয়ে কেউ একজন দ্রুত চলে গেল ওখান থেকে। ইয়াসের সন্দেহ হলো, মনে হলো লোকটাকে আগেও দেখেছে। কিছু না ভেবেই পিছু নিল। কিছু দূর যেতেই সুফিয়া বেগমের সাথে ধাক্কা লাগলো ইয়াসের। ওনার চিন্তিত মুখটার দিকে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? আমার উপমা ঠিক আছে? সুফিয়া বেগমের কেমন লাগছে ইয়াসকে এখানে দেখে। ভয়ে হাত পা কাঁপছে ওনার। তবুও নিজেকে সামলে নিয়ে বললেন, না, বৌমা ঠিক আছে। তাহলে এই অসময়ে এখানে আসলে যে? আমি এখানে আসছি এটা তো তোমাকে বলেই আসলাম। কি উত্তর দিবেন বুঝতে পারলেন না সুফিয়া বেগম। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললেন, এমনি ইয়াস, পুলিশের মতো জেরা করছো কেন? কারণ আছে তাই। তুমি ঈশানের সাথে দেখা করতে এখানে এসেছো, তাই না আম্মু? কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। ইয়াস বুঝলো কি করে বিষয়টা। মায়ের থমথমে মুখটা দেখে বুঝতে বাকি নেই তার আন্দাজটা তাহলে ঠিক।
ইয়াসের রাগ হলো প্রচণ্ড। এত কিছুর পরেও ঈশানের প্রতি ওর মায়ের মায়া কেমনি? ছেলের রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। সামনের রাস্তা ধরে ইয়াস যেতে চাইলে উনি থামিয়ে দেয়, পরে হাত ধরে বলেন, ঈশান, রোহিকে মারেনি ইয়াস। রোহি তোর বোন, কিভাবে ওকে মারবে বল? ইয়াস এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল মায়ের থেকে। রেগে কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল উজ্জ্বলের চোখের ইশারায়। ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। আস্তে ধীরে সুফিয়া বেগমের পাশে এসে দাঁড়ালো, রাগান্বিত স্বরে বলল ওনাকে, আপনার আবেগ আপনি নিজের কাছেই রাখুন চাচি। ক্যাফের সিসিটিভি ফুটেজ দেখে আমি আন্দাজ করেছি ওটা ঈশানী। বাংলাদেশ পুলিশ ওকে খুঁজছে, সেজন্যই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ও এসে যেই না মন ভুলানো কথা বলল, আপনি গলে গেলেন। আমার অসুস্থ বোনটাকেও মেরে ফেলেছে। আপনি যদি ওর ছটফটানি দেখতেন তাহলে বুঝতেন কতটা কষ্ট পেয়ে সে মারা গেছে। আমার বোনের জায়গায় আপনার মেয়ে থাকলেও ঈশানের প্রতি এভাবে মায়া দেখাতেন? কিছু বললেন না সুফিয়া বেগম। বলার ভাষাই নেই ওনার। সত্যি তো, ঈশানের মিথ্যা কথায় এত প্রমাণ পাওয়ার পরও তিনি বিশ্বাস করে নিলেন ও কিছুই করেনি। না না, উনি ভুল। কিন্তু ঈশানের প্রতি যে ওনার আলাদা মায়া, শতবার ভুল করেও কাছে এসে আম্মু বলে ডাকলেই ওনার মন গলে যায়। ইয়াস আর উজ্জ্বল দুজনেই ছুটল রেস্টুরেন্টের রাস্তাটা ধরে। সুফিয়া বেগম পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ওখানে, তারপর আবার হাঁটতে শুরু করলেন ওদের সাথে। কিছু দূর গেলেই ঈশানকে দেখতে পেল ইয়াস। ঈশান দাঁড়িয়ে আছে রেল লাইনে। অন্য দিক থেকে ঝনঝন শব্দ তুলে এগিয়ে আসছে ট্রেন। ইয়াস বুঝলো ঈশান আত্মহত্যা করতে চাইছে, কিন্তু ইয়াসের যে ইচ্ছে করছে ওকে ইচ্ছে মতো মারতে 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 মেরে ফেলতে, বাঁচিয়ে রেখে মৃত্যুর স্বাদ দিতে। ইয়াস এগিয়ে যাচ্ছিল ঈশানের দিকে। উজ্জ্বল ওর হাত ধরে নিল, চোখের ইশারায় বাধা দিল যেতে। সুফিয়া বেগম লক্ষ্য করলেন সবটা, চিৎকার দিয়ে ডেকে উঠলেন ঈশানকে, ঈশান, চলে আয় বাবা, ট্রেন আসছে। ঈশান নিষ্পলক চোখে তাকালো মায়ের দিকে। মৃত্যু অতি সন্নিকটে, বুঝতে পারল সে। তবুও ঠোঁটে হাসি টেনে বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, আমি পাপ করেছি আম্মু, আমার প্রতি কোনো মায়া বাঁচিয়ে রেখো না, আমাকে মরতে দাও। আমি কাশফিয়ার ক্ষতি করতে চেয়েছি, হুশজ্ঞান হারিয়ে টাকা লোভে ইয়াসকে মারতে চেয়েছি। রোহির মৃত্যুর কারণও আমি যে মরার মতো বেঁচে আছি। চোখ বুঝলেই রোহি বারবার আমার সামনে আসে, কৈফিয়ত চেয়ে বলে, ভাইয়া আমার ভুল কি, কেন এমন করলে আমার সাথে? আমার ভেতরটা যন্ত্রণা হয় আম্মু, আমি মুক্তি পেতে চাই। মৃত্যু ছাড়া যে এর উপায় নেই। তুমি ভালো থেকো আম্মু, তোমার এই পাপী ছেলেটাকে ভুলে যেও। কথাগুলো বলে থামলো ঈশান। ইয়াসের কানে বাজছে বারবার, টাকার লোভে মারতে চেয়েছিল মানে? কে ঈশানকে টাকা দিয়েছে ওকে মারার জন্য? ভাবনার জগৎ থেকে বেরোলো ইয়াস। দ্রুত ছুটে গেল ঈশানকে বাঁচাতে, কিন্তু হাত উঁচিয়ে ওকে থামতে বলল ঈশান। ইয়াস তবু শুনল না ওর কথা। কাছে যাওয়ার আগে ট্রেনের নিচে কাটা পড়ল ঈশান। ছিন্ন ভিন্ন হয়ে গেল ওর শরীরটা। পায়ের গতি কমে গেল ইয়াসের। থম মেরে দাঁড়িয়ে রইল ওখানে। মনের মধ্যে একটু হলেও খারাপ লাগা কাজ করছে ওর। ছেলেটার চোখে যে আফসোস দেখছিল, বাঁচতে চাওয়ার প্রবল ইচ্ছা দেখেছিল। মানুষ তার ভুল বুঝতে পারলে তো তাকে বাঁচার সুযোগ দেওয়াই উচিত। এই ভেবেই ইয়াসে ছুটে গিয়েছিল ওকে বাঁচাতে, কিন্তু শেষ রক্ষা হলো না। একদিকে থেকে ঈশানের জন্য খারাপ লাগলেও রুহির মুখটা মনে পড়লে ঈশানের প্রতি রাগ লাগছে। ওর মনে হচ্ছে এটাই ওর প্রাপ্য। উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াসের থেকে কিছু দূর। ঈশানের মৃত্যুতে যায় আসে না ওর। এত ঘৃণা জন্মেছে বোনের মৃত্যুর পরেই, আর আজ তো ঈশান নিজ মুখেই বলল সবটা। সুফিয়া বেগম তখন ধপ করে বসে পড়লেন মাটিতে। চোখের সামনে ছেলের মৃত্যু মানতে পারছেন না তিনি। পাথরের মতো বসে আছেন এখনো। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ওনার স্বামী আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন সামনে। শুরু থেকে সবটাই শুনলেন তিনি। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই ওনার কাছে, তবুও বললেন,
ঈশানের মৃত্যু আজ চতুর্থ দিন। সুফিয়া বেগম সেদিন থেকেই দরজা লাগিয়ে বসে আছেন নিজের রুমে, প্রয়োজন ছাড়া বের হন না তেমন। যতই ভুল করুক ঈশান, চোখের সামনে ওর এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কষ্ট দিচ্ছে ওনাকে। বারবার দৃশ্যটা ভেসে উঠছে চোখের সামনে। ওকে তো ছোটবেলা থেকে মানুষ করেছে কোলে পিঠে করে, সবার থেকে ভালোবাসা দিয়েছে বেশি, সেই ছেলে কি না চোখের সামনে মারা গেল ওভাবে। কিছুতেই যে ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না সুফিয়া বেগম। দরজাটা হালকা খোলা ছিল। সুফিয়া বেগমের চোখ গেল দরজার দিকে, বুঝলেন কেউ দাঁড়িয়ে আছে বাইরে। নিজেকে স্বাভাবিক করে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে প্রশ্ন করলেন। কে ওখানে? সাথে সাথেই দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। তাকিয়ে দেখলেন সুফিয়া বেগম। কাসফিয়া এসেছে ওনার রুমে। বৌমাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে মা? কিছু লাগবে? তোমাকে দেখতে আসলাম। সুফিয়া বেগম মিষ্টি হেসে বললেন কাসফিয়াকে। আচ্ছা। কাসফিয়াও হাসলো ওনার হাসির উত্তরে। হেঁটে গিয়ে বসলো বিছানায়। কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে, তোমার ছেলে পাঠালো। অবাক চোখে তাকালেন সুফিয়া বেগম। ইয়াস পাঠিয়েছে তার বউকে সুফিয়া বেগমের খবর নেওয়ার জন্য। ছেলের সাথে সম্পর্কটা ওনার এতটা তিক্ততা হয়ে গেছে যে শেষে কবে সুন্দর মতো কথা বলেছিলেন তাও মনে নেই। মুখে মিষ্টি হাসি টেনে বললেন সুফিয়া বেগম, আমার মন ভালো নেই দেখে এসব বলে সান্ত্বনা দিচ্ছ? না, আমাকে তো উনিই পাঠালেন। তুমি নাকি একা একা বসে আছো মন খারাপ করে, আমাকে বললেন কিছুক্ষণ এসে কথা বলতে। কথাগুলো শুনে মনের মধ্যে ভালো লাগা কাজ করলো সুফিয়া বেগমের। অজান্তেই চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো ওনার। ইয়াসের তবে রাগ কমেছে ওর মায়ের প্রতি। এই দিনটার জন্যই যে অপেক্ষা করছিলেন তিনি। এক ছেলের পরিবর্তনে খুশি হলেও অন্য ছেলের মৃত্যু যে ভেতরটা পোড়াচ্ছে ওনার। সুফিয়া বেগম আর ইয়াস দাঁড়িয়ে আছে পাশাপাশি। ইয়াস ছাদে এসেছে অনেকক্ষণ। সুফিয়া বেগম এসেছিলেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। তখনই দেখলেন ছেলেকে। ইচ্ছে হলো কথা বলার। কতদিন হলো আম্মু ডাক শুনে না ইয়াসের মুখে। নিজে গিয়ে পাশে দাঁড়ালেন ইয়াসের। ইয়াস দেখলো কিনা সন্দেহ। নীরব রইল সে। সুফিয়া বেগম প্রথমে কথা না বললেও কিছুক্ষণ অপেক্ষার পর নীরবতা ভেঙে বললেন তিনি, আমি তোমার সাথে কথা বলতে চাই ইয়াস, সময় আছে তোমার? ইয়াস আগের মতো দাঁড়িয়ে থেকে উত্তর দিল সুফিয়া বেগমের কথায়, শুনছি। আমার প্রতি তোমার এত রাগ কেন ইয়াস? আমাকে আম্মু বলে ডাকতে এ মুখে বাধে তোমার? আমার কি ইচ্ছে করে না তোমার মুখে আম্মু ডাক শুনতে? কেন এত দূরত্ব বাড়ালে এই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে? ইয়াস আলতো হাসলো, তাচ্ছিল্য স্বরে বলল, তোমার তো বয়স কম হয়নি আম্মু, রাগ আর অভিমানের মধ্যে ফারাক বুঝতে পারো না? কথা নেই সুফিয়া বেগমের মুখে। ইয়াসের কথার মানে কি এটাই, সে যে অভিমান করেছে মায়ের উপর। সুফিয়া বেগমের চুপসে যাওয়া মুখটা দেখে হাসি পেল ইয়াসের। ছাদের রেলিংয়ে ভর দিয়ে তাকালো আকাশ পানে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওনাকে, আমারও তোমার স্নেহ পেতে ইচ্ছে করতো আম্মু। প্রচণ্ড জ্বরে গা পুড়ে গেলে একা রুমে শুয়ে থেকে বিড়বিড় করে আমি তোমাকেই ডাকতাম। আশা করতাম তুমি আসবে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, নিজ হাতে ভাত মেখে খাইয়ে দেবে আমাকে। তুমি কি এসব কখনো করেছো? তোমার সব ভালোবাসা তো ছিল কেবল ঈশানের জন্য। একটা সত্যি কথা বলো তো, আমাকে কি রাস্তা থেকে করিয়ে নিয়ে এসেছিলে তোমরা? দু পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ইয়াসের দিকে। বলতে ইচ্ছা করলো ওনার, ইয়াস, তোমাকেও আমি ভালোবাসি বাবা। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে বললেন না কিছুই। মায়ের নির্বাক চাহনি দেখে আবারও বলল ইয়াস, তুমি আমাকে ভালোবাসোনি আম্মু। আমাকে সবসময় দূরে ঠেলে দেওয়ার কারণটা কি বলবে? এই যে তোমাদের এত অভিযোগ, আমি বাড়িতে আসি না, তোমাদের সাথে কথা বলি না, এগুলো কি এমনি এমনি? আমার ভেতরটাও পুড়তো, আমারও কষ্ট হতো, বারবার মাথায় ঘুরতো কেন আমার আম্মু আমাকে দূরে ঠেলে দিয়ে অন্য কাউকে বুকে টেনে নেন। আমি কি তার ছেলে নই? ছেলের এমন প্রশ্নের কি উত্তর দিবেন বুঝে উঠতে পারলেন না সুফিয়া বেগম। মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন তিনি। নিজের দোষে কি তবে দূরত্ব বাড়ালেন ছেলের সাথে? ইয়াসের মনে এত অভিমান জমে আছে ওনার প্রতি, কিভাবে বুঝাবেন উনি?
কখনোই ইয়াসের খারাপ চাননি, ভালো হবে ভেবেই পাঠিয়েছিলেন বিদেশে। পড়াশোনা করে ছেলে মানুষ হবে এই আশাই তো ছিল ওনার মনে। মা ছেলের মধ্যে এত দূরত্ব বাড়বে জানলে কখনোই করতেন না এসব। নিজেকে সামলে নিলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, আমি তোমাকে পেটে ধরেছি, পৃথিবীর আলো দেখিয়েছি, মা তোমাকে ভালোবাসি ইয়াস, তুমি ভুল বুঝছো আমাকে। ইয়াস হেসে উড়িয়ে দিল কথাটা। হয়তো বিশ্বাস করেনি সুফিয়া বেগমও বুঝলেন বিষয়টা, তবুও বলতে শুরু করলেন তিনি। তুমি বা আফিয়া তখন পৃথিবীতে আসেনি। তোমার দাদি, বাড়ির প্রতিটি লোক, পাড়া প্রতিবেশী আমাকে কত কথা শোনাতো। বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাই না পেরে ঈশানকে নিয়ে এসেছিলাম তোমার বাবা। তারপর তোমার বোন এলো, তুমি এলে। পেটে না ধরলেও ঈশান আমার প্রথম সন্তান, তাই হয়তো ওর প্রতি এত ভালোবাসা আমার। আমি তোমাকেও ভালোবাসি ইয়াস, তুমি আমার নিজের ছেলে। কথাগুলো বলে থামলেন সুফিয়া বেগম। ইয়াসকে ওখানে রেখে দৌড়ে চলে গেলেন ছাদ থেকে। কাসফিয়া এত সময় দাঁড়িয়েছিল সিঁড়ির দরজার কাছেই। ইয়াসের যে ওর আম্মুর প্রতি রাগ অভিমান জমে আছে তা অজানা নয় কাসফিয়ারও, তবে কখনোই কথা বলেনি এগুলো নিয়ে। আজ কেমন খারাপ লাগা কাজ করছে শাশুড়ির অশ্রু ভেজা চোখগুলো দেখে। ওনার চোখ মুখে যে ইয়াসের প্রতি মায়া আর অপরাধ বোধ ছিল তা স্পষ্ট দেখেছে কাসফিয়া। কাসফিয়া এসে দাঁড়ালো ইয়াসের পাশে, বলল, ওকে। মেয়েদের প্রতি রাগ অভিমান জমিয়ে রাখতে নেই। উনি আর কতদিন বলুন? এবার না হয় যাওয়ার আগে সবার সাথে সম্পর্কটা ঠিক করে যাব। পরের বার এসে ওনাকে না পেলে আফসোস হবে। ইয়াস চুপ করে রইল। কিছুক্ষণ পর তাকালো কাসফিয়ার দিকে। ওর যে আজ কষ্ট হচ্ছে। কাসফিয়ার তো আম্মু নেই, তাই এত আবেগী কথা বলছে। কিন্তু ইয়াসের আম্মু যে থেকেও না থাকার মতো ছিলেন। কখনোই ভালোবেসে কাছে টেনে নেননি ওকে। এমনি এমনি কি দূরত্ব বাড়িয়েছে এই বাড়ির সাথে? দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াস, বলল কাসফিয়াকে, আম্মু আমাকে ভালোবাসে না উপমা। আমার জীবনে উনি থেকেও না থাকার মতো ছিলেন আজীবন। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, আমি কি মায়ের নিজের ছেলে? আফসোস হবে না আপনার? কে বললো উনি আপনাকে ভালোবাসেন না? আপনার ছোটবেলার জামা কাপড় খেলনা সব উনি যত্ন করে রেখে দিয়েছেন। সামনে এসে কথা বলার সাহস পান না, তাই আপনার কথা মনে পড়লে ওগুলো আঁকড়ে ধরেই কান্নাকাটি করেন। ইয়াসের ভেতরটায় কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কথাও না কথাও মায়ের জন্য খারাপ লাগা কাজ করছে ওর। ইয়াস কি তবে ভুল ভাবছে মায়ের ব্যাপারে? ওর কি উচিত সব মান অভিমানের দেওয়াল ভেঙে ফেলা? কি যেন ভেবে কাসফিয়াকে ছাদে রেখে দৌড়ে নিচে গেল ইয়াস। কাসফিয়ার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার পানে। সময়টা হেমন্তের শেষ প্রান্তে। আস্তে আস্তে শীতের আগমন ঘটছে প্রকৃতিতে। ইয়াস কাসফিয়াকে নিয়ে কৌশিকদের গ্রামে এসেছে। ইনায়া বারবার কল দিয়েছিল আসার জন্য। ইচ্ছে না থাকলেও না করতে পারেনি ইয়াস। কাসফিয়ারও ইচ্ছে হয়েছে যাওয়ার আগে নিজের গ্রাম ঘুরে যাবে। গ্রামের রাস্তা খুব একটা ভালো না। গাড়ির ভেতরে ঢুকবে ঠিকই, তবে কাসফিয়ার ইচ্ছে করছে ইয়াসের সাথে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাবে। কাসফিয়া আর ইয়াস যাচ্ছিল ভাঙ্গাচোরা ছোট্ট চায়ের দোকানটার সামনে দিয়ে, যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। কাসফিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়েছে ওখানেই, বারবার দোকানটার দিকে তাকিয়ে খুঁজছে কাউকে। ইয়াস বিরক্ত হয়ে বলল কাসফিয়াকে, কি হলো উপমা, দাঁড়িয়ে আছো যে? কাসফিয়া মিষ্টি হেসে ইয়াসের হাত ধরল, কাঁধে মাথা রেখে বলল, এখানেই আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে আপনার? ইয়াস মুস্কি হেসে বলল কাসফিয়াকে, হুম, এখানে আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকালো কাসফিয়া। অবাকের সহিত বলল, ওকে। তাহলে প্রথম দেখা কোথায় হয়েছিল? তোমার স্কুলের প্রোগ্রামে। কি? কবে? কখন? ইয়াস কেবল হাসলো, উত্তর দিল না কাসফিয়ার কথার। চায়ের দোকানের ভদ্রলোক এগিয়ে আসলেন ওদের দিকে। ইয়াসের থেকে চোখ সরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো কাসফিয়া। মুখে হাসি টেনে বলল ওনাকে, কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুমি কেমন আছো? বাড়িতে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো যে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনাকে দেখবো বলেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। ভদ্রলোক হাসলেন কাসফিয়ার কথায়। ইয়াসের সাথেও কিছুক্ষণ কথা বললেন উনি। তারপর দুজনেই বিদায় জানিয়ে চলে গেল কৌশিকদের বাড়িতে। ইয়াস আর কাসফিয়া বসে আছে ড্রয়িং রুমে। কাসফিয়ার মামি ওদের জন্য খাবার বানাতে ব্যস্ত। ইয়াস তো ফোন ঘাঁটছে। কাসফিয়া চুপচাপ বসে আছে ওর থেকে কিছু দূরে। বারবার কৌশিক ইনায়ার রুমের দিকে তাকিয়ে দেখছে ইনায়া বের হলো কিনা। ইয়াস আর কাসফিয়া যেখানে বসে আছে সেখান থেকে ইনায়াদের রুমের দূরত্ব খুব একটা বেশি না। দরজাটাও আধ খোলা। হঠাৎই কাসফিয়ার কানে আসলো ইনায়ার কথা। কান্নারত কণ্ঠে বারবার বলছে ইনায়া। আহ, আস্তে, ব্যথা পাচ্ছি আমি। ইনায়ার কথার উত্তরে বলল কৌশিক। বাচ্চাদের মতো কান্নাকাটি লাগিয়েছো কেন? আসতেই তো দিচ্ছি। কাসফিয়া কান পেতে শুনলো কথাগুলো। শুকনো ঢোক গিলে একবার ইয়াসের দিকে তাকালো, পরে আবার মুখ ফিরিয়ে অন্যদিকে তাকে বিড়বিড় করে বলল, এই দিন দুপুরে কি সব শুরু করেছে এরা স্বামী স্ত্রী? একা একা কি কথা বলছো উপমা? হঠাৎ প্রশ্নে চমকে তাকালো কাসফিয়া। মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তেই। মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে সে। নিজেকে সামলে উত্তর দিল ইয়াসের কথার। কই কিছু না তো। কাসফিয়া একটা ক্যাবলা মার্কা হাসি দিল ইয়াসের দিকে তাকিয়ে। আবারও কৌশিক ইনায়ার রুমের দরজার সামনে চোখ গেল, দেখলো ওর মামাতো বোন স্নেহা দাঁড়িয়ে আছে দরজার সামনে। মনোযোগ দিয়ে দেখছে ভেতরে কি হচ্ছে। চোখ দুটো গোল গোল করে কাসফিয়া তাকিয়ে আছে স্নেহার দিকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ধমক দিয়ে বলে উঠেছে ওকে। স্নেহা, কি অসভ্যতামো এগুলো? ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? বোনের বড়সড় ধমকে কেঁপে উঠছে স্নেহা। দ্রুত কাসফিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলছে মিনমিন কণ্ঠে। বকছো কেন আপু? বকবি কেন মানে? তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিলি? অতিরিক্ত পেকে গেছিস তাই না? ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে কাসফিয়ার এমন ব্যবহারে। এক তো এখানে এসে বিরক্ত লাগছে, আর এক কাসফিয়ার চেঁচামেচি। বিরক্ত হয়ে ধমকের স্বরে বলে উঠছে ইয়াস। উপমা, কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? রুমে ভাইয়া ভাবি। পুরো কথাটা বলতে পারলো না কাসফিয়া। জিভ কেটে তাকালো অন্যদিকে। হুশ জ্ঞান হারিয়ে কি সব বলে দিচ্ছিল নিজেও জানে না সে। ইয়াস ওর হাত ধরে ঘোরালো নিজের দিকে। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো, ভাইয়া ভাবি কি? কাসফিয়া কি বলবে বুঝলো না। তাকিয়ে রইল স্নেহার দিকে। স্নেহা আমতা আমতা করে বলল, ভাবির ঘাড়ে ব্যথা করছিল, ভাইয়া মলম লাগিয়ে দিচ্ছে। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়িয়ে স্নেহা ছুটে চলে গেল ড্রয়িং রুম ছেড়ে। কাসফিয়া হা করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলল বিড়বিড় করে, ছি ছি, নাউজুবিল্লাহ। এত খারাপ মাইন্ড আমার? কি সব ভেবে বসে আছি। ইয়াস হয়তো বুঝলো কিছু। হাসতে হাসতে গিয়ে বসলো সোফায়। কাসফিয়া দাঁড়িয়ে রইল আগের জায়গাতেই। বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইল ইয়াসের হাসি মাখা মুখটার দিকে। ইয়াস হাসি থামালো। কাসফিয়ার হাত টেনে নিজের কোলে বসিয়ে বলল, যখন তখন এমন দুষ্ট চাহনি দিয়ে আমাকে সিরিয়াস করার চেষ্টা করো না তো বউ। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে প্রতিবারের মতো তুমি পালানোর জন্য কান্না করবে কিন্তু। লজ্জা পেল কাসফিয়া। মুখ লুকালো ইয়াসের বুকে। ইয়াস হাসলো। বউয়ের কাজে ওর কথায় লজ্জা পেয়ে ওর বুকেই মুখ লুকায় উপমা। ইনায়া মাত্রই বেরোলো রুম থেকে। সাথে ছিল কৌশিকও। ইনায়া মজা করলেও লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কৌশিক। দাঁত কিরমির করে বলল ইয়াসকে, বুড়ো বয়সে বাচ্চা মেয়ে বিয়ে করলে এই হয়। লজ্জা শরমের মাথা খেয়েছে এই ছেলে। ফটাফট উত্তর দিল ইনায়া, তুমি কেমন আমার জানা আছে, নিজেও তো আধবুড়ো, কপাল ভালো তাই পেয়েছো আমাকে। এত মেজাজ কিসের তোমার? ওর বউকেও মারবে, কাটবে, যা ইচ্ছে করবে, তোমার কি? সবসময় ইয়াসের পক্ষ নিয়ে কথা বলবে না ইনায়া। ওর বউ হওয়ার আগে কাশপিয়া আমার বোন। ভাইয়ের কথা কানে আসলো কাসফিয়ার। দ্রুত সরে গেল ইয়াসের কাছ থেকে। কৌশিকের রসহীন চেহারাটা দেখে রাগ হলো ইয়াসের। বুঝে পায় না ইয়াস। আগে তো কৌশিকের কি এমন হলো যে ইয়াসকে দেখলেই মুখের হাসি মিলিয়ে যায়? ইয়াস উঠে দাঁড়ালো। কৌশিকের কথার উত্তর দিলে সেও পাল্টা উত্তর দিল। দুজনের মধ্যে তর্কাতর্কি হলো অনেকক্ষণ। ইয়াস রেগে বেরিয়ে আসতে চাইলে কাসফিয়া যেতে চাইলো ওর সাথে। বাধা দিল কৌশিক। রক্ত চক্ষু নিয়ে কৌশিকের দিকে তাকালো ইয়াস। ঝাড়া মেরে কাসফিয়ার হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিজের সীমানার মধ্যে থাকবি কৌশিক। উপমা, এখানে থাকতে চাইলে আমি আটকাবো না, কিন্তু জোর করে
ওকে আমার থেকে দূরে সরাতে চাইলে খারাপ হবে। কি খারাপ হবে? মারবি আমাকে? দরকার পড়লে তাই করব। ইয়াস। কৌশিক আর ইয়াসের ঝগড়া ঝামেলা দেখে বিরক্ত হচ্ছে কাসফিয়া। এমনিতেই সকাল থেকে মাথাটা ওর ঘুরছে ভনভন করে, তার মধ্যে এসব ঝামেলা। কাসফিয়ার শরীরটা কেমন অবশ হয়ে আসছে, চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকছে। ইয়াসের হাতটা ধরে ওর কাঁধে মাথা রাখলো কাসফিয়া, চোখ বন্ধ করে শ্বাস ফেলে বলল ওকে, বাড়ি চলুন, আমার ভালো লাগছে না এখানে। বোনের অবস্থা দেখে চিন্তা হলো কৌশিকের, উদ্বিগ্ন হয়ে বলল, কাশফিয়া আমার বোন, কি হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে। কথা বলল না কাসফিয়া। ভাইয়ের প্রতি অভিমান জমেছে ওর, ঠিক করছে আর কথা বলবে না কৌশিকের সাথে। ইনায়া হয়তো বুঝলো কাসফিয়ার অভিমানের কারণ, চোখের ইশারায় ইয়াসকে বলল ওকে নিয়ে রুমে যেতে। ইয়াসে তেমন পাত্তা দিল না ইনায়ার কথায়, কাসফিয়াকে কোলে নিয়ে তখনই বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে চোখের ইশারায় শাসিয়ে গেল কৌশিককে। ইনায়া বারবার ডাকলেও শুনল না ইয়াস। বিছানায় শুয়ে আছে কাসফিয়া, ওকে ঘিরে রেখেছে বাড়ির সবাই। হুট করে ওর শরীর খারাপ কেন হলো বুঝে আসছে না কারোই। ডাক্তার ডাকতে গেলে বারবার মানা করছে কাসফিয়া, সবাইকে বুঝিয়েছে ওর কিছুই হয়নি। সবার সাথে কথা বলা শেষে কাসফিয়া ঘাড় কাত করে তাকিয়েছে সোফায় বসে থাকা ইয়াসের দিকে। ওর চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কাসফিয়ার এমন অবস্থা দেখেই হয়তো চিন্তা করছে। সুফিয়া বেগম লক্ষ্য করছেন বিষয়টা। এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। ইয়াস এসে বসলো কাসফিয়ার পাশে, ওর হাত টেনে চুমু দিল বেশ কয়েকটা। কাসফিয়া মুস্কি হেসে বলল ইয়াসকে, আমি ঠিক আছি। সত্যি তো? হুম। কাল আমরা ফিরছি। দ্রুত উঠে বসলো কাসফিয়া, বলল ইয়াসকে, কোথায়? যেখানে ছিলাম এতদিন। আরো কিছুদিন থাকি, আমার যেতে ইচ্ছে করছে না। কথা শুনল না ইয়াস, নানা বাহানা দিয়ে বলল কাসফিয়াকে কালই তাদের ফিরে যেতে হবে। গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল কাসফিয়া। বারবার ডাকলেও শুনল না ইয়াসের কথা। ইয়াস জানে কি করলে ওর উপমা এই রাগ গলে পানি হয়ে যাবে, তাই আর জোরাজোরি না করে চলে গেল রুম থেকে বেরিয়ে। সময়টা সন্ধ্যা, মাত্রই রুমে ঢুকলো ইয়াস। কাসফিয়া বিছানায় পড়ে ঘুমাচ্ছে বেঘোরে। ইয়াস আর বিরক্ত করলো না ওকে, হাতে থাকা শপিং ব্যাগটা বিছানার এক পাশে রেখে আবারও দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নামবে বলেই যাচ্ছিল ইয়াস, চোখ গেল রুহির রুমের দিকে। দরজাটা আধো খোলা দেখে ইচ্ছে হলো ভেতরে ঢুকবে। দেরি করলো না ইয়াস, দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। পুরো রুমে চোখ বুলালো একবার, দেওয়ালে টানানো রুহির ছবিটার দিকে চোখ গেল তখন। আস্তে আস্তে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো, ভালো করে দেখলো ছবিটা যেভাবে টানানো তার থেকে খানিকটা দূরে কলমের কালি দিয়ে লেখা, আমি কনের সাথে সাজতে চাই ইয়াস, লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ হতে চাই আমি, আমাকে বউ বানাবে? কিছুটা পিছিয়ে গেল ইয়াস, গলাটা কেমন শুকিয়ে আসলো ওর। এই লেখাগুলো নিশ্চয়ই অনেক আগের। ইস, আজ খুব খারাপ লাগছে ইয়াসের। রুহি কেন করলো এমন? ইয়াসের থেকে পারফেক্ট কেউ হয়তো ওর জন্য অপেক্ষা করছিল। কেন ওকে বাঁচাতে নিজেই বিদায় নিল পৃথিবী থেকে? ইয়াসের যে কষ্ট হয় আজও। বারবার রুহির মুখটা ভেসে ওঠে চোখের সামনে, নিজেকে অপরাধী মনে হয় ওর। ইয়াস মিস করে সেই ছোট্ট রুহিকে। বারবার ওর রুমের সামনে এসে উকিঝুঁকি মারত রুহি, বড়সড় ধমক দিলেই আবার কান্না করে ভাসাতো। ইয়াস যখন লন্ডনে চলে যায় রুহি ব্যতীত কারোই হয়তো মন খারাপ হয়নি তখন। মেয়েটার কান্না দেখে প্রথমবারের মতো ওর জন্য মায়া হয়েছিল ইয়াসের। মাথায় হাত বুলিয়ে বলেছিল ও ফিরে আসবে আবার। রুহির চোখ মুখে তখন খুশির ঝিলিক দেখেছিল সে। ইয়াস বাড়ি আসার পর যখন দেখা হলো ওদের, তখনও রুহির চাহনিতে ইয়াসের প্রতি অদ্ভুত এক মায়া ছিল। ইয়াস কি আর জানতো মেয়েটা তখনও নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো ইয়াসকে? জানলেই বা কি করতো? এই ব্যাপারে যে ও বরাবরই কঠোর, নিজের ভালোবাসা উপমা ব্যতীত আর কাউকে দেবে না সে। ইয়াস কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। দেয়ালে টানানো রুহির ছবিটায় হাত ছুঁয়ে বলল, আমি তোমাকে ভুলিনি রুহি, মনে রেখেছি, রাখবো আজীবন। তখনই কানে আসলো উজ্জ্বলের ডাক। ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াস, চোখের চশমাটা ঠেলে উজ্জ্বল বলল ইয়াসের উদ্দেশ্যে, ছাদে যাবে ইয়াস? কেন?
অনেক দিন হলো আড্ডা দিই না আমরা, কাল তো চলেই যাবে, চলো আজ জমিয়ে আড্ডা দিই। ইয়াস মুস্কি হেসে সম্মতি জানালো উজ্জ্বলের কথায়। রুহির রুমের দরজাটা আটকে চলে গেল দুজন মিলে ছাদে। কৌশিক আগে থেকেই অপেক্ষা করছিল ইয়াসের আসার জন্য, তবে ইয়াস ওকে দেখে খুব একটা খুশি হয়নি। মুখ দেখেই বোঝা যাচ্ছে তা। উজ্জ্বল দুজনকে একসাথে করেছে ওদের মধ্যে বনিবনা করিয়ে দিতে। পাশাপাশি চেয়ারে বসে আছে ইয়াস আর কৌশিক, মাঝখানে উজ্জ্বল। পিনপতন নীরবতা বিরাজ করছে জায়গাটাতে। নীরবতা ভেঙে প্রথম কথা বলল উজ্জ্বলই। তোমরা না ভালো বন্ধু ছিলে, বন্ধুত্বের সম্পর্কে এত তিক্ততার কারণ কি জানতে পারি? ইয়াস কথা বলল না, ভাবশীলীন ভাবে বসে রইল আগের মতোই। তবে কৌশিক কথা বলল, মেজাজ দেখিয়ে বলল সে। ইয়াস ভুল করেছে, তুমি জানো। ওর নজর খারাপ। ইয়াস আমার ছোট্ট বোনের দিকে কুনজর দিয়েছিল বহু বছর আগে। তখনই ওর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল আমার। আমি তো মজা ভেবে উড়িয়ে দিলাম ওর কথা। এত বছর পরে সে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছে আমার বোনকে।